ভুক্তভোগী আমরা। এই পাহাড়ে বাঙালি যেমন ভুক্তভোগী, এই সাক্ষ্য যেমন তেমন ভুক্তভোগী, চাকমাও ভুক্তভোগী, মারমাও ভুক্তভোগী, ত্রিপুরা ভুক্তভোগী, আমরাই সবাই ভুক্তভোগী। উপজাতি শব্দটা যে কিন্তু অসম্মানজনক কোনো শব্দ না। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু কোনো অসম্মানজনক শব্দ না। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে বোঝায়, আচ্ছা, যেমন আমাদের অঞ্চলে না না না, বাঙালিদের অবশ্যই সংখ্যাটা অবশ্যই অনেক না। বেশি। আপনি আপনি তাহলে বাঙালিদের সংখ্যাটা অনেক বেশি। কানাকে কানা, বোবাকে বোবা বলবেন? তাহলে আপনি নিজের নামে যে লেখার আগে কেন বৃহৎ বৃহৎ বাঙালি লেখেন না কেন আপনি? দেখেন, আহ আমাদের জিয়াউল হক ভাই হুম, যে টার্মস গুলা বলছে, হুম, এই টার্মস গুলা অনেক বিতর্কিত। এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, আমরা এগুলো ব্যবহার করি নাই। হুম, আমি আমি যদি বেশ কয়েকটা আমার অবজেকশনের কথা যদি আমি বলি, তাহলে আমি প্রথমত উপজাতি না। হুম। আমাকে উপজাতি বানানো হয়েছে। আচ্ছা। আমি কি কোনো আপনার আহ, আমি কি বাঙালি থেকে হয়েছি, নাকি চাকমা থেকে হয়েছি, নাকি মারমা থেকে হয়েছি, হুম, কোথা থেকে হয়েছে আমি? আমাকে উপজাতি দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে প্রথম থেকে আমি আপনার প্রতিবাদ করে আসছি। ঠিক তেমনি এই যে আপনারা যে বললেন আদিবাসী, এই আদিবাসী নিয়েও আমার বিতর্ক আছে। আর আমি আমার জায়গা থেকে আমি চাইতেই পারি। আপনি এটা সরকার সিদ্ধান্ত নেবে, দিবে কি দিবে না। হুম। এখন যে ঘটনাটা ঘটেছে গত দু একদিন ধরে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বিগত 53 বছর ধরে ঘটে এসেছে। এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। এখন এটা সরকার করাচ্ছে, নাকি প্রতিবেশী রাষ্ট্র করাচ্ছে, নাকি প্রতিবেশীর এবং আমাদের দেশের সরকার মিলে এটা করাচ্ছে, আমরা কেউ জানি না। ভুক্তভোগী আমরা। এই পাহাড়ে বাঙালি যেমন ভুক্তভোগী, এই সাক্ষ্য যেমন তেমন ভুক্তভোগী, চাকমাও ভুক্তভোগী, মারমাও ভুক্তভোগী, ত্রিপুরা ভুক্তভোগী, আমরাই সবাই ভুক্তভোগী। এই ভুক্তভোগীর জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য কি করতে হবে, এটা নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা করি না। আমরা সবসময় বিতর্কের জায়গায় থাকতে চাই, বিতর্ক থেকে বেরিয়ে আসতে চাই না। আমি যদি বলি যে আমার এই পার্বত্য চট্টগ্রামে উপজাতি শব্দ কবে থেকে এসেছে, উপজাতি শব্দ তবে থেকে এসেছে 1997 সালের 2রা ডিসেম্বর একটা বাংলাদেশ শেখ হাসিনার সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমার সাথে একটা চুক্তি হয়। আমি বলবো এটাকে সন্তু লারমা চাকমা জনগোষ্ঠী সন্তু লারমার সাথে চুক্তি হয়েছে, অন্য কোনো জাতির সাথে না। আমি আমার জাতির সাথে এই চুক্তি হয়েছে বলে আমি মনে করি না, বাস সত্যিকার অর্থে। কেননা আমি কখনো উপজাতি না। সন্তু লারমা ওই সময় আপনার জেনে জেনে করেছেন না 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 জেনে করেছেন আমি জানি না, আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রামের যতগুলো জাতিসত্তা আছে প্রত্যেকটা জাতিসত্তাকে উপজাতির নামে বাংলাদেশে পরিচয় দান করার চেষ্টা করেছেন। না, এটা এটা আমার কি প্রথম পয়েন্ট। 1997 সালের পর উপজাতি তো সেই বহু আগে থেকে আমরা উপজাতি শুনে এসেছি। না 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 না, 1997 সালের পরে এটা কিন্তু আপনার সারা সারা দেশে এটা এর আগে মানে অফিসিয়ালি রেকগনাইজ করেছে, ব্যাপারটা এরকম বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ অফিসিয়ালি রেকগনাইজ করেছে। আচ্ছা। কিন্তু এখানে আমার কথা হচ্ছে সন্তু লারমা উনি একজন বিজ্ঞ ব্যক্তি, দেশের মানুষের জন্য চিন্তা করেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে তথা সমগ্র যে জাতিগুলো আছে তাদেরকে প্রতিনিধিত্ব যদি উনি মনে করে থাকে আমি প্রতিনিধিত্ব করি, তাহলে ওনার এখানে প্রতিবাদ করা উচিত ছিল আমি উপজাতি হিসেবে চাই না, আমি এই বাংলাদেশে প্রত্যেকটা জাতির স্ব জাতির হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তি চাই। এটা চাইতে পারতেন। তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রামে জেএসএস পন্থী যারা আছে, একমাত্র এই জেএসএস পন্থী নেতারাই এবং জেএসএস যারা ধারণ করে, এরাই এই আদিবাসী নামক শব্দটাকে এরা আপনার এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। এটাকে হুম, পার্বত্য চট্টগ্রামের সবাই এটা চায় না, কিন্তু কিন্তু হুম, এরা যেহেতু মিডিয়া ফেস করছে, এরা যেহেতু সব জায়গায় আপনার প্রশাসন থেকে শুরু করে সরকারি দপ্তরের সব জায়গায় যেহেতু ওদের অ্যাক্সেস আছে, একচেটিয়া ভাবে ওরা এটাকে সবার হয়ে জেএসএস এরা। মানে উপজাতিদের মধ্যে কোন অংশটুকু জেএসএস এর জেএসএস মানে জেএসএস নেতৃত্ব দিচ্ছে কোন অংশটুকু, মানে কোন আমি জাতি? বলি এখানে এটা ম্যাক্সিমাম চাকমা, এখানে আচ্ছা, ম্যাক্সিমাম চাকমা। আমি যদি বলি এই যে আপনার 97 সাল যে চুক্তি মানে হয়েছে, এই এখানে শাকও চুক্তিতে আছে, শাকও আছে, আমি যদি না, জিজ্ঞেস করি। এই চুক্তিতে শাক নাই।
97 সালে 2রা ডিসেম্বর যে না না, চুক্তি আমি হয়েছে আদিবাসী দাবিতে জেএসএস যে করছে, জেএসএস যে এটার পেছনে আছে বললেন, জেএসএস কোন হ্যাঁ, অংশটুকুর প্রতিনিধিত্ব করে, কোন কোন জাতিদের প্রতিনিধিত্ব করে এখানে? এখন কোন কোন জাতি না, আমার এই জেএসএস এর যারা মানে জেএসএস পন্থী যারা পলিটিক্স করে, এই আঞ্চলিক সংগঠন করে, এটা সকল ধরনের মানে জাতির মধ্যে কম বেশ 3-4 জন করে হলেও আছে। এই আচ্ছা যারা কিনা এই 3-4 জন আছে, এরা প্রত্যেকে এইটাকে এস্টাবলিশ করতে চায়। কিন্তু আচ্ছা। এখানে আরো অনেকগুলো সংগঠন আছে, যেমন মক পার্টি আছে, কুকি চিন আছে, আপনার ইউপিডিএফ আছে, এরকম আরো অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে এখানে। কিন্তু এরা কিন্তু এই টার্মসটা এরা ব্যবহার করে না, হুম কিন্তু একমাত্র এই টার্মসটাই ব্যবহার করে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে জেএসএস সংগঠন এটাকে ইউজ করে। তা আমার কথা হচ্ছে এখানে যে হুম আমরা প্রত্যেকে বাংলাদেশী। হুম আমার এই পার্বত্য চট্টগ্রামে কোন একটা নারী ধর্ষিত হলে এই নারী ধর্ষণ নিয়ে সারা পার্বত্য চট্টগ্রামে তোলপাড় হয়। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন এই জায়গায় যে আমার পার্বত্য চট্টগ্রামে এইরকম কোন এক ব্যক্তি নাই যে ব্যক্তিকে না আর তাদের সহায়তায়, এই সংগঠনগুলোর সহায়তায় এরা এস্টাবলিশ হয়েছে, হুম এরকম কোন এক্সাম্পল নাই। এক্সাম্পল আছে কোনটা, যে এস্টাবলিশ করতে চাচ্ছে তার কণ্ঠ রোধ করা। হুম। না, এখন এখন আমি আজকের যে আদিবাসী বিতর্কটা হচ্ছে মূলত সেখানে আপনার একটু ফোকাস আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো যে আদিবাসী দাবি করা যে মানুষগুলো এখন আন্দোলন করছে তারা কি আদতে আদিবাসী কিনা। কারণ হলো মোহাম্মদ জিয়াউল হকের বক্তব্য আপনি শুনেছেন যে আদিবাসী যারা আছে তারা আদিবাসী, তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আদিবাসীর স্বীকৃতি যারা দাবি করছে বর্তমানে তাদের আসলে একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে তারা করছে। এর মধ্যে উপজাতি অথবা চাকমাদের পক্ষ থেকে একটা বড় অংশ, পাহাড়িদের একটা বড় অংশ এই বিষয়টি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা করছে, যে কারণে তাদের জিয়াউল হকদের বা স্টুডেন্ট ফর সভরেন্টির আন্দোলনটা, যে আন্দোলনের মুখোমুখি অবস্থানে যারা মুখোমুখি অবস্থানে আদিবাসী দাবির পক্ষ নিয়ে যারা মিছিল নিয়ে ঢুকেছে এরা কারা? এখানে আমি যদি বলি, এখানে আপনার বাম বাম সংগঠনের কিছু নেতা ছিলেন এখানে, এবং ম্যাক্সিমাম যে ওই আন্দোলনে যারা ছিলেন এরা প্রত্যেক হচ্ছে পাহাড়ি ছাত্র পরিষদ জেএসএস পন্থী। জেএসএস সংগঠনের একটা অঙ্গ সংগঠন হচ্ছে পাহাড়ি ছাত্র পরিষদ। হুম এই সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিলেন। হুম। এই অন্য আন্দোলনের কোনো সংগঠনের অন্য কোনো সংগঠনের লোক এখানে ছিলেন না। আপনার এখানে আমি যদি বলি তাদের এই দাবির কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন? মানে আদিবাসী দাবি করার যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকতে হয় এবং এটার একটা গবেষণার বিষয় রয়েছে, আপনার কাছে কি এইটা এইটা এটা যদি ঐতিহাসিক যদি হতো, তাহলে 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে আদিবাসীর শব্দ আসতো, কিন্তু ওই চুক্তিতে আদিবাসী আসে না কেন? আমার কথা হচ্ছে এখানে যে আমরা ধরেন কত বছর আহ আমরা এখন বিতর্ক করছি যে বাঙালি কত সাল আগে এসেছে, হুম আমি কত সালে এই বাংলাদেশে এসেছি। এই বিতর্কের জায়গায় আমরা তৈরি করছি। এই বিতর্ক তৈরি করতে গেলে তো বিতর্ক তো শেষ হবে না। আমি আজকে বলবো আমি আগে এসেছি, আগামীকাল আপনি দাবি করবেন আপনি আগে এসেছেন। আমরা সবাই এই এক জায়গায় কেন আসতে পারি না যে আমরা সবাই বাংলাদেশি? হুম এই জায়গায় আসলেই তো আমাদের সমাধান শেষ। এখন এই জায়গা থেকে আমি একজন বাংলাদেশি, ঢাকা শহরে একজন বাঙালির যে সুযোগ সুবিধা, যে নাগরিক অধিকার রয়েছে, ওই নাগরিক অধিকার পাওয়ার জন্য যে আন্দোলন দরকার, এই আন্দোলন করা যেতে পারে। জেএসএস এই আন্দোলন করে না। এখন আমি এখানে একটু ডিনাই করছি এটা, যে আমার এই যে জিয়াউল হক ভাই বলছেন যে বিচ্ছিন্ন এই যে আপনার ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পাহাড় আদিবাসীরা, এখন এটা তো সবাই করছে না। যারা পথভ্রষ্ট, হুম। যারা দিক হারিয়েছে, ওরা এই কাজটা করছে। তাহলে আপনি যদি সবাইকে এক কাতারে নিয়ে আসেন, তাহলে এই জায়গায় আমিও পড়ে যাই, তাহলে আমিও তো আপনার সাথে তাহলে আপনার বিরোধী পক্ষ হয়ে না, গেল। আমি ইঞ্জিনিয়ার শাক ভাই, আপনি কি গেছিলেন পরশুদিনের আন্দোলনে? যান না, আমি বলছি না, বিচ্ছিন্নতাবাদীরা আমি আসছে, যাইনি। এবং আমি কিন্তু এর আগে আপনার বক্তব্য আমি শুনেছি আদিবাসী নিয়ে আপনারও হয়তো বা আপত্তি আছে, বা আপনি আদিবাসী দাবি নিয়ে কখনোই মাঠে নামেন নাই, যে কারণে আমি বিচ্ছিন্নতাবাদীও কিন্তু বা আপনাকে কেন উদ্দেশ্য বলছে? করে বলি নাই। আদিবাসী দাবি করা আর বিচ্ছিন্নতাবাদ হওয়া এক জিনিস না। আমার না, সেখানে হ্যাঁ হ্যাঁ বিচ্ছিন্নতাবাদ না, শব্দটা কেন? হ্যাঁ, এখানে বলছে আদিবাসী, এটা তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিনা আপনার উগ্রপন্থী কিনা, এটা সিদ্ধান্ত নিতে পারে সরকার। কিন্তু জিয়াউল মানে আমি এই জায়গায় বলতে চাচ্ছি, আমাদের
যে সমস্যাটা, আমি যে একটু সংশয়টা রয়ে গেছে, সংশয়টা কি আসলে কতটুকু সত্য, এর ভিত্তিও বা কি ইঞ্জিনিয়ার থয় চিংমং শাক আপনার কাছে একটু জানতে চাই। যেটা মোহাম্মদ জিয়াউল হক যে ক্যাটাগরিক্যালি বলেছে যে আদিবাসী শব্দটা যুক্ত করতে পারলে জাতিসংঘের কিছু চার্টার রয়েছে স্পেশালি, সেখানে কিছু রাইটস অ্যাডিশনালি যুক্ত হয় ওই আদিবাসী মানুষদের, তারা কিছু কিছু বিশেষ সুবিধা বা অধিকার পাওয়ার জন্য তারা গৃহীত হয় আন্তর্জাতিকভাবে। সেইটির সূত্র ধরে হয়তো বিচ্ছিন্নতাবাদের একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তারা আবির্ভূত হতে পারে। সেটি হলো যে তারা জুমল্যান্ড নামক একটা অংশ নিয়ে তারা হয়তো স্বায়ত্ত শাসন চাইতে পারে, অথবা তারা এই অংশকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে অন্য একটা রাষ্ট্র গড়ার জন্য হয়তো কিছু করতে পারে। এরকম কথাবার্তা আমরা শুনেছি গত কিছুদিন যাবত, যদিও এই পর্যন্ত কোনো কিছু হয়নি, হওয়ার না সম্ভাবনা না 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 ন্যূনতম নয় বাংলাদেশে। সাগর 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 ভাই, কোনো উদ্দেশ্য এই আসলে আছে কিনা আপনি মনে করেন, যে এরকম কোনো কাজ কি চলছে এই কিনা পাহাড়ি অঞ্চলে? এই এই অবিশ্বাসের জায়গা আপনার 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে তৈরি হয়েছে। এই বিগত 53 বছরে আমাদের এই যে পাহাড়ি, এই যে মনে করেন এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তা গুলো আছে, ছোট বলেন বা আপনারা বড় আমরা ছোট, হ্যাঁ, এই যে অবিশ্বাসের যে ঘাটতি জায়গা তৈরি হয়েছে, এই ঘাটতিতে কিভাবে অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়েছে, এই দেয়ালটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য আমরা কেউই কাজ করি নাই। ইভেন কোন সরকার বর্তমানে যে জানি যে বিপ্লবের ধারণ করে যে নতুন সরকার এসেছে, এই সরকারের কাজ করছে না। এই জন্য জি, আমি বলছি যে হ্যাঁ, এই জন্য আপনি বলছেন, জি বলেন, এই জন্য আপনি ব্যক্তিগতভাবে, হ্যাঁ। এই জন্য আমি আমি এই জন্য বলছি যে আমাদের যে বিতর্কিত জায়গাগুলা, আমার এই পাহাড়ে যে আন্দোলন হয়, আপনি কিছুক্ষণ আগে আমরা জিয়াউল হক ভাই বলছেন যে আপনার 5ই আগস্টের পরে যে পাহাড়ে সংঘাত হয়েছে একটা মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে, এখানে পাহাড়ি যেমন আক্রান্ত হয়েছে, বাঙালি আক্রান্ত হয়েছে। আমার জিয়াউল হক ভাইয়ের বলার দরকার ছিল, উনি যেহেতু বাংলাদেশের সার্বভৌমত্বের নিয়ে কথা বলছেন, যে উভয়ের খুনির বিষয়গুলো ওনাকে তুলে আনতে হবে। উভয়ের কথা উনি যদি একপাক্ষিক কাজ করেন, তাহলে তো বিপরীত একটা শক্তি তৈরি হয়ে যাচ্ছে। সবাইকে একযোগে আনার কাজটাই ভাই পাহাড়ের জিয়াউল কোনো হক ভাই বাঙালি কিন্তু কাজ করবেন। বিচ্ছিন্নতাবাদ চায় না। শাক ভাই, পাহাড়ের কোনো হ্যাঁ, বাঙালি কিন্তু বিচ্ছিন্নতাবাদ চায় না। ইন্টারনাল সংঘর্ষ, শোনেন ভাই, ইন্টারনাল না না দ্বন্দ্ব, না আপনি দ্বিমত এটা থাকতে পারে, আমি কিন্তু ওইটা নিয়ে কাজ করি না। আমরা স্টেট ফর হুম, সভারেন্টি কোনো কারোর সাথে ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছে মারামারি, ওইটা নিয়ে কাজ করে না, কাজ করে সার্বভৌমত্ব ইস্যু নিয়ে। তো বিষয়টা হলো যে এই যে শোনেন জুম্মল্যান্ডের যে বিষয়টা, এখানে, এটা কিন্তু আজকের হ্যাঁ বিষয় না। হ্যাঁ জিয়াউল হক এটা ভাই, কিন্তু আজকের, এখানে এবং এখানে এমনকি আপনি 1977 সাল থেকে 1977 সাল থেকে 97 সাল পর্যন্ত 20 বছর এই বিচ্ছিন্নতাবাদ যুদ্ধ হয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে। এটা আপনি জানেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা তারা আলাদা করার জন্য যুদ্ধ করেছে। পরবর্তীতে সন্তুলা আমাদের সাথে চুক্তিটা হয়েছে। এবং এখানে শাক ভাইকে আমি একটা হ্যাঁ জিনিস ঠিক আছে, স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ উপজাতি শব্দ নিয়ে। উপজাতি শব্দটা জি, কিন্তু অসম্মানজনক কোনো শব্দ না। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু কোনো অসম্মানজনক শব্দ না। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে বোঝায়, আচ্ছা, যেমন আমাদের অঞ্চলে না 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 বাঙালিদের অবশ্যই সংখ্যাটা অবশ্যই অনেক না, বেশি, আপনি আপনি তাহলে বাঙালিদের সংখ্যাটা অনেক বেশি। কানাকে কানা, বোবাকে বোবা বলবেন? তাহলে আপনি নিজের নামে যে লেখার আগে কেন বৃহৎ বৃহৎ বাঙালি লেখেন না কেন আপনি? না না কেন আপনি আমাকে ভাই, হ্যাঁ, এগুলো হচ্ছে, ভাই পুরো আমি এই জন্য অঞ্চল, বলছি এগুলো এগুলো না হচ্ছে, পুরো মানে এগুলো অঞ্চলটাই কিন্তু, থিং পুরো থিং অঞ্চলটাই কিন্তু থিং থোয়াই চিংমং শাক যেটা চাচ্ছে সেটা হলো আরো বড় পরিসরে। সে বলছে যে এতটা আলাদা আলাদা ভাবে না আইডেন্টিফাই করে, বরং সবাইকে বাংলাদেশি হিসাবে কেন ওইভাবে আপনার চিহ্নিত করা হচ্ছে না, এবং তাদের না, অধিকারগুলি এটা কেন নিয়ে আমাদের কোনো সমানভাবে। আপত্তি নেই। হ্যাঁ, এটা নিয়ে এটা হ্যাঁ। নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এটা কিন্তু স্লোগানই আছে, এটা কেউ নয় আদিবাসী, আমরা সবাই চিংমংয়ের বাংলাদেশী। এই, হ্যাঁ, এই দাবিটি ডেফিনেটলি অনেক ন্যায্য, কিন্তু তবুও শুধুমাত্র থয় চিংমং এর দাবি যে সবার দাবি পার্বত্য অঞ্চলের তাও না, তাদের মতো অনেক বড় বড় অংশ রয়েছে যারা তাদের নিজস্ব যে জাতিগত যে পরিচয় সেটিকেই তারা বেশি গুরুত্ব দিয়ে, বাংলাদেশে তো অবশ্যই আছে, পাশাপাশি ওই জাতিগত পরিচয়গুলো যেন একদম পুরোপুরি বাংলাদেশের সাংবিধানিক ভাবে এবং জাতীয় ভাবে যেন রিকগনিশন পায় তারা, এই না 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 ধরনের। সাগর ভাই, সাগর ভাই, এখানে আমি আমারও সেম চাওয়া, আপনি যেটা বলছেন আমারও সেম চাওয়া। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা যত না জন আছে, 20 কোটি যদি থাকে, আমরা 20 কোটি প্রত্যেকে আমরা বাংলাদেশের নাগরিক। এরপরে এই বাংলাদেশের নামক রাষ্ট্রে যতগুলো জাতি রয়েছে, প্রত্যেকটা জাতিকে সংবিধানে আলাদা আলাদা অন্তর্ভুক্তি করলে, স্বকীয়তা থাকে, জি, স্বকীয়তা হ্যাঁ, থাকে, স্বকীয়তা যদি সংবিধানে কিন্তু কিন্তু অন্তর্ভুক্ত করলে আমাদের কি ক্ষতি? আমি মানে এই ক্ষতির বিষয় নিয়ে আমি একটু আপনাদের মাঝ থেকে আমি আলোচনা শুনতে চাচ্ছি।